10,000 টাকা দিয়ে আমাদের ব্যবসাটা শুরু হয়। আমি যে বিজনেস করি ওই টাকার থেকে 8 লাখ টাকা খরচ করে একটা হোটেল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিভি লাইভের মাধ্যমে এই শোটা আমরা করে থাকি। মূলত আমরা যে কার্যক্রমটা পরিচালনা করছি গত 7 বছর ধরে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে, যে প্রতিদিন এক একটা ব্যাচে 90 দিন করে আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণের ফলে আসলে আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারা আসলে তাদের উপর এটার কতটা ইম্প্যাক্ট পড়েছে। আর সবচেয়ে বড় কথা, যে মানুষগুলোকে এনে আমরা এখানে গল্প শেয়ার করি, এই মানুষগুলোর আসলে গল্প বলার কোনো জায়গা নেই, কোনো প্ল্যাটফর্ম নেই বাংলাদেশে কোথাও। তারা চাইলে তাদের জীবনের গল্প, তাদের হতাশা, তাদের ভুল, তাদের ঘুরে দাঁড়ানো এবং তাদের এগিয়ে যাওয়ার গল্প বলতে পারে না। সেই জায়গাটা আমরা মাথায় রেখে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে এই কার্যক্রমটা হাতে নিয়েছি, যে তাদের গল্পগুলো আমরা সারা পৃথিবীকে শোনাবো, সারা বাংলাদেশকে শোনাবো, 64 জেলাকে শোনাবো। সেরকমভাবে আজকে আমাদের দুজন অতিথি এসেছেন আমাদের সঙ্গে তাদের গল্প শেয়ার করতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন টাঙ্গাইল থেকে এসেছেন পারভিন। পারভিনের গল্পটা ভেরি ইন্টারেস্টিং। মাত্র 2,500 টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন, এখন প্রায় লক্ষাধিক টাকা সেল করেন। কিভাবে উনি ঘুরে দাঁড়ালেন সেই গল্প আমরা শুনবো। এবং আমাদের সঙ্গে আছেন পাবনার সন্তান, উনি ঢাকাতেই থাকেন। উনিও আমাদের জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, উনিও মাত্র 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন বহু বছর আগে, এবং এখন ওনার ব্যবসার মূলধন অনেক টাকা, এবং আমি শুনেছি মাসে প্রায় 8 লক্ষ টাকা উনি সেল করেন। তো কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, এটার পেছনের গল্প কি, সেইখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তাদেরকে কতটা এগিয়ে যেতে সাহায্য করেছে, সে কথাটা আমরা শুনবো। চলুন তাদের সাথে কথা বলি। পারভিন আপা, আপনাকে এবং হেলাল ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, একটু জোরে বলবেন যেহেতু ঠান্ডা লেগেছে সবার। আপনার একটু পিছনের গল্পটা শুনতে চাই, কিভাবে শুরু করলেন, কেন মাথায় আসলো যে আপনার উদ্যোক্তা হওয়া উচিত, সেইখানে নিজের বলার মতো একটা গল্প আপনাকে কতটা সাহস জুগিয়েছে বা কতটা শিখিয়েছে, পড়িয়েছে? স্যার, আমার জীবনের সবচেয়ে বড় একটা আমার দুঃখের এবং কি আমার এই যে গল্প ঈদে আসার দুঃখ হওয়ার আসার একটা কারণ, আমার আসলে ছোটোবেলায় বিয়ে হয়ে যায়। তারপরে আমি লেখাপড়া চালিয়ে গেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করছি, ক্লাস 8-এ আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমার 2001 সালে আমার মেয়ে হয়। হওয়ার পরে আমার মেয়ে হঠাৎ করে পাতলা ভেগানো হয়, হলে পারা আমার হাজব্যান্ড আর্মির চাকরি করতো, মানে টাকা আমার 1 টাকা অন্যদিন হাতে দিত না, ভাই বা মার কাছে টাকা দিত। হঠাৎ করে আমার মেয়ে পাতলা ভেগানো দিনে 40 বা পাতলা ভেগানো করছে, কিন্তু আমার 1 টাকাও দেয়। আমি সবার কাছে বলছি আমার টাকা দেয় না, আমার মেয়ের ডাক্তার দেখাবো, কিন্তু কেউ আমার টাকা দেয় না। পরে আমার শাশুড়ি, আমার 2টা শাশুড়ি, পরে আমার নিজের যে শাশুড়ি 2টা টাকা দিছি, একটা ইমোটিলাইটার খাওয়া। পরে আমার মেয়ের 8 মাস বয়স, পরে ইমোটিলাইটার দিচ্ছি আমার বাসুরি ছেলে দিয়ে আনতে পারে, আবার খাওয়াই নিয়েছি, খাইতে পারে না। পরে এলো বমি করতে করতে যে মরার মতন অবস্থা, তখন মেয়েরও ছিল না। 2001 সালে এই ঘটনা। পরে আমার বাড়িতে থেকে 5-6 দিন পরে আসে, আমার ভাই আসলে আমি চলে যায়। তো এই যে আমার কিছু একটা করতে হবে, যেহেতু আমার হাজবেন্ড আমার 1 টাকাও দেয়, মানে এই সব টাকা হের বাবা মাকে দেয়, মানে বেতন যেদিন পাই ওই দিন ভাই অথবা বাবা নিয়ে এসব করে দেয়, এইভাবে চলি। পরে আমি বললাম আমি সবাই 2টা টাকা দিয়ে পরে টাকা আমার কিছু করতে হবে, কারণ তোমাদের কাছ থেকে আমি সবসময় টাকা নিয়ে এইভাবে বুঝতে পারবো। পরে কাছে ঠিক আছে বলো। পরে আমি বলছি এখন যেহেতু আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, আর আমার এলাকার সবার ড্রয়িং মানে এই সায়েন্সের খাতাগুলো, যে প্র্যাকটিক্যাল খাতাগুলো সব আমি দিতাম। যেহেতু আমি আপনি আশেপাশে সব আমার ভাই বোন বা মামার তো স্বাস্থ্য ভাই বোন সবাই আমি কাপড়ে কাজ করে দিতাম। পরে ওই যে আমার তো 1,000 টাকা হাতে আছে, তাহলে আমার পাশের বাড়িতে একজনে একটা গরু বিক্রি করলো, মানে 500। পরে ওই গরুটা আমি 510 টাকা দিয়ে কিনবো প্রথমে। কেনার পরে তারপরে ওইটা আমি পালি বাবার কাছে রেখে আসি। রাখার পরে আমার বাবা পাইলা দিলে 9,000 টাকা পানি, বড় একটা গরু হয়ে যায় 9,000 টাকা বিক্রি করি।
ওটা আমি ধান কিনি, এইভাবে আমি কিনতে কিনতে আমার প্রায় টাকা হয়ে যায়, আমি 1 লাখ টাকার মতো হয়ে যায়। পরে ওইটা আমি বলছি, আমি তখন আমার হাজবেন্ড দেখলো বাড়ির অবস্থা এরকম, পরে আমার হাজবেন্ড আমার বাসায় নিয়ে চলে গেল। পরে আমি এগুলো তো এইভাবে করতে পারবো না, আমি পরে গেলাম যে মানে লিজ নেই কেন, পরে 1 লাখ টাকা লিজ নিয়ে আমি রাইখে চলে গেলাম আমার হাজবেন্ডের সাথে। কিন্তু দেখি যে হাজবেন্ড আমার বাড়িতে শ্বশুরবাড়িতে টাকা লোন করে ইয়ে থেকে ডিফেন্সের থেকে লোন করে বাড়িতে দেয়, মানে চলা অনেক কষ্ট হয়ে যেতেছে। পরে আমি সব ব্যাগগুলা বানাই, মানে এখানে এই পুঁতির ব্যাগগুলা কক্সবাজার আমি দোকানে দিয়ে ওইভাবে প্রথমে সেল করি। তারপরে আমার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি বাদ দিই ব্যাগ বানানো, বাদ দিলে তারপর আবার 2011 সালে আবার শুরু করি ব্যাগ বানানো অফলাইনে। তখন আমার কোনো স্মার্টফোন নাই, মানে আমি ফেসবুকে ওগুলো কোনো কিছু করি না। তারপরে এইভাবে ব্যাগ বিক্রি করি, মানে বাজারে ব্যাগ ভ্যাকসিন দেয়, পুঁতি দেয়, এগুলো সব কক্সবাজারে আমি সেল করি। পরে আবারও আমার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে 2019 সালে ডিসেম্বরে 11 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হয়, পা একদম ভেঙে ঝোড়াঝোড়া হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পরে তখন আমি সব কিছু বাদ দিয়ে তারপর ঢাকাতেই থাকতাম। তখন যে আমার এক পাও দিয়ে তারপরে আমি মেশিন চালিয়ে কাজগুলো করতাম, আমার মেশিন এসে চালিয়ে তারপরে আমি 2 বছর একটা বিছনায় থাকছি, কিন্তু তারপরে আমি কাজ করা বাদ দিয়ে পরে আমার মেয়ে করোনা আসলো, মার্চ মাসে করোনা বন্ধ দিল। তখন আমার মেয়ে বলে যে আমার তুমি তো অনেক কিছুই পারো, আর এখন বন্ধ, আমার ভার্সিটিও বন্ধ। তারপরে আমার মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করছে, জব করতেছে। মাশাআল্লাহ, যে মেয়েটা 40 বার ডায়রিয়া হয়েছে, হ্যাঁ 2001 সালে জন্ম ওই মেয়েটার। আর দ্বিতীয় মেয়ে তখন ক্লাস আমার 7-এ পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে শিক্ষিকা দিই। তারপর করোনার পরে, হ্যাঁ করোনার সময় স্যার তখন আমার মেয়ে যেটা কয় কি আম্মু তোমার হাতের কাজ তো অনেক ভালো, আর আমার মেয়েগুলো অনেক ড্রয়িংয়ে অনেক ভালো, কয় কি আমরা বসে না থেকে আমরা থেকে এখন কাজ করি। তখন আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে থাকি। পরে ওখান থেকে আবার বাহিরের জিনিস ভিতরে না জানা, ভিতরে জিনিস বাহিরে না জানা, আমরা ওই যে ময়লা নেওয়া এনছি মাধ্যমে কাপড়গুলো আমরা আনতাম, ওই ময়লার সাথে কাপড়গুলাও দিতাম। পরে কয় কি যে তুমি তাহলে আমি প্রথমে পাঞ্জাবি নিয়ে আসো, আমরা হ্যান্ড প্রিন্ট করি, 5টা পাঞ্জাবি আমি 500 টাকা দিই, তুমি লেখি দিয়ে আনিয়ে পরে যে তাও আমরা কন্ডিশনে আনতে পারি না, কারণ ভিতরে কিছু আনতে দেয় না ক্যান্টনমেন্টের দিকে। পরে বিকাশে টাকা দিই, বিশ্বাস করে এই গ্রুপে দিই, নিজের বলার মতন গল্প ফাউন্ডেশনের একে আঙ্কেল বলি তাকে, হ্যাঁ আমার এলোই দেয়, প্রথমে 5টা পাঞ্জাবি দেয়, বিকাশে আমি তাদের টাকা দিই, যেহেতু কন্ডিশনে আনতে পারি না। এইভাবে আমি বিজনেসটা শুরু করি আবার নতুন করে হ্যান্ড প্রিন্ট দিয়ে। তারপরে মনে করেন যে ওই ক্যান্টনমেন্ট থেকে 2005 সালে আবার আমি এসে টাঙ্গাইল এসে তখন আমি তাঁতের শাড়ি আর খাদি পাঞ্জাবি নিয়ে কাজ করি, হ্যান্ড প্রিন্ট হ্যান্ড এমব্রয়ডারি। তখন আবার মনে করেন যে প্রোডাক্ট নিই, তখন আমি একদিন আমার টাঙ্গাইল টাউনে গেছি, গেলে বাজারে দোকানে আমার টি-শার্টের দরকার, হ্যান্ড প্রিন্ট তখন 10টা অর্ডার হয়েছে স্কুল থেকে। পরে যে আপু আপনার তো কাজগুলো অনেক সুন্দর, কিন্তু আপনি একটা যুক্ত হয়ে আরো ভালো শিখতে পারেন। মাঝে মধ্যে স্যার আপনার ইগুলা দেখে ওই লাইভগুলা দেখি, কিন্তু কীভাবে আমি এখান থেকে শিখবো বা ভর্তি হবো আমি জানি না। পরে আমার বলে জানি ওইটা যে রেজিস্ট্রেশন করে 20তম বেশি রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। পরে আমি রেজিস্ট্রেশন করার জন্য আমি খালি এই নিজে বলা মতন ফাউন্ডেশন এইটা খুঁজতেছি। পরে একজনে ভাইয়ারে দেখি যে করে দিছে। পরে আমি বলছি যে ভাইয়া আমি এখানে যুক্ত হতে চাই, আমি কিছু শিখতে চাই, কারণ আমি তো ওইভাবে বিজনেসটা শিখি নাই, নিজের মাধ্যমে খালি আমি যেটুকু পারি আমার ধারণাও নাই। পরে এখানে আমি 20তম বেশি ঢুকি, 2 ক্যাব 20 21 22 23 একদিনের জন্য আমি অসুস্থ থাকবো, বাদ দিই ক্লাস, আর আপনার লাইভগুলো আমি দেখা বাদ দিই, এখান থেকে আমি শিখতে থাকি। আর আগে আমি স্যার আপনি বলছেন যে বিশ্বাস, আমরা বিক্রি করি বিশ্বাস, কিন্তু পণ্য বিক্রি করি না। আমি আগে মনে করি যে পণ্য আমার কাছ থেকে নিলে আমি রিটার্ন আনতাম, কিন্তু টাকা দিলাম না, কিন্তু পণ্য নিতে হবে এটা বলতাম। কিন্তু স্যার আপনার ক্লাসগুলো করার পর থেকে আমি 3 মাস পর্যন্ত যদি কেউ পণ্য রেখে আমার পণ্য রিটার্ন দেয়, আমি তার টাকা রিটার্ন দিয়ে দিই। এখান থেকে আমি শিখছি যে সততা, আসলে আমরা বিজনেসটা সততা, মানে আমার কন্টিনিউ কাস্টমার রিপিট কাস্টমার লাগবে,
আর স্যার একটা গল্প আমার কালকে একটা আমি 2 বছর ধরে বিজনেস বাদ দিয়েছি কিন্তু আমার আইডি খুঁজে পাই না কিন্তু ওদের এলাকায় একজন আমার কাছ থেকে পণ্য নিত পরে হে কালকে উনি কীভাবে জানি আমার যাবে যদি ভালো পণ্য না দিতাম তাহলে তো আমার কাছ থেকে নিত না পরে কালকে আমার আবার যোগাযোগ করছে আমি আবার বিজনেস স্টাডি করবো ওই কাছ থেকে শাড়ি পাঞ্জাবি নিব কারণ আমি প্রথম আমার উদ্যোগ হয়েছে হ্যান্ড প্রিন্ট তারপরে হ্যান্ডে মোটারি তারপরে টাঙ্গালের তাৎপন্য এক কালারের মনে করুন যে সিমি মুসলিম হাফ সিল আরাম কটন এগুলা পাইকারি সেল করি খোরসা তারপরে কুমিল্লা বিখ্যাত খাদি পাঞ্জাবি এগুলো নিয়ে আমি শুনেছি এই ফাউন্ডেশনে গ্রুপে আমাদের আপনার প্রায় 70%-এর মতো সেল হয়। হ্যাঁ 70-75%। মাই গড, এখানে আমার এটা কিভাবে হলো? আপনাকে অনেকে চেনে? আমার মনে করছে আমার এই গ্রুপে আমি যে রেগুলার ক্লাস করতাম আর অন্যান্য জেলায় আমি ক্লাসে করতাম এইভাবে তারপরে কেউ পোস্ট দিতে পারে আমি পোস্টে কমেন্ট করতাম যে আমি দিতে পারবো হাটের দিন পরে যারা দেখতো আমার বাসায় আসতো দেখতো যে আমার বাসায় আসলে প্রচুর পণ্য হয়ে গেছে এখন দেখে আমার বাসায় টিকে এসে নিয়ে পরে অনলাইনে এইভাবে নিত। তো আপনার এই যে এখন কত টাকা সেল করেন মাসে? আমার 1 থেকে 2 লাখের মতন সেল হয়ে যায়। কিভাবে মানে এটা করার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা তো আর একদিনে হয় নাই, আপনি ধাপে ধাপে এই জায়গায় এসেছেন। যে এই গ্রুপে আসার আগে মাসে 10,000 5,000 এরকম, তারপরে এখানে মনে করেন যে যারা নেই পাইকারি নেই মনে করেন যে প্রতি সপ্তাহে মনে করেন যে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা এরকম নিয়ে জায়গায় হচ্ছে এরকম ডিপিট কাস্টমার আছে। অসাধারণ। আমরা আপনার স্বপ্নের কথা শুনতে তার আগে হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। আমি শুনেছি যে আপনি কেমিক্যাল নিয়ে কাজ করেন, তো মাথায় কখন আসলো? আপনার ফ্যামিলি বিজনেস ছিল যতদূর জানি আমি, যে আমারও এরকম ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাওয়া দরকার, এই ভাবনাটা কখন আসলো মাথায়? বাল্য বয়সে আমি যখন জ্ঞান হয় আমার মানে বুঝতে শিখি আর কি, ছাত্র অবস্থায় ছোটো ছিলাম তখনই দেখি আমার বাবা বিজনেস করে। বাবা বিজনেস করে আমাদের ব্যবসা রশি, বিভিন্ন টাইপের রশি, চিকন মোটা সোনপাট দিয়ে তৈরি করতো, আব্বা মানুষকে দিয়ে ওটা ঢাকা চিটাগাং বিক্রি করতো আর কি। আমরা ছিলাম 7 ভাই 2 বোন। আগেকার এক সময় মানুষের তো বাচ্চা কাচ্চার বেশি হতো, আমরা 7 ভাই 2 বোন, প্রত্যেক ভাই বোন আমরা লেখাপড়া করি, স্কুল কলেজ পিঠাপিঠি লেখাপড়া করতে। বাবা যখন আমাদের জন্য কাগজ কিনতে দিত, তো বাবাকে মনে হতো যে 7 দিস্তে 8 দিস্তে কাগজ কিনে। আমি ছোটো সময় তো লক্ষ্য করে বাবা একটু হিমশিম খাইতো যে এতগুলো চাল, 1 কাপ পানি আমার আব্বা রোজই আমাদের রোজগারের ছিল। তো তখন থেকে মনে মনে এটা চিন্তা করে বাবাকে ওই স্কুলে পড়ার সময় আমি ওই যখন কাগজপত্র লেখালেখি করে হিসাব নেয়, কাকে কত টাকা দিল, মজুরি কী দিল, এগুলো বাবাকে হেল্প করি। আর মনে মনে স্বপ্ন করি যে একদিন বড় হয় তো আমি দেখি লেখাপড়া করে বাবাকে হেল্প করবো। এইরকম পর্যায়ে তার পড়ার পরে আমি কলেজ জীবন পার করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই 1984 সালে। ঢাকায় আসার পরে একটা পরিকল্পনা মনের ভিতরে সবসময় জাগে যে কিছু করা দরকার, কিছু করা দরকার। খুঁজে পাইনি যে কী করবো। আমার বড় ভাই ব্যাংকে চাকরি করতো পাবনাতে, তো এই ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে কী করা যায়। কয় যে একটা দোকান ঢাকা আব্বাদে করে, এটা বাবাকে যখন আমরা 3 ভাই বলি, আমার বড় 2 জন আছে আর আমি বলি যে আমরা এটা অন্য বিজনেস করতে চাই। আমার বাবা স্বীকার করে না, কয় যে আমি তোমাদেরকে লেখাপড়া শেখাবো, তোমরা সব ভাই চাকরি করবে, আমি তো ব্যবসা করি। বাবার কথাটা আমরা একটু ভালোভাবে নেই কারণ, কিন্তু বাবাকে বলিনি। 3 ভাই পরামর্শ করে আমরা কি করা যায়, তখন ঢাকাতে আমরা পুরান ঢাকাতে একটা দোকান ভাড়া নিই। ওকে, দোকান ভাড়া ছিল পজিশন, যখন আমরা অ্যাডভান্স দিয়েছিলাম 25,000 টাকা, আর আমার ভাইরে 2 জন মিলে কিছু টাকা দিয়ে আমি ইউনিভার্সিটিতে পড়ি, ভাই পাবনায় চাকরি করেন। আমাদের 10,000 টাকার মতো প্রাথমিক ছিল, তখন ওই ব্যবসা শুরু করি। এটা হচ্ছে মূলধন। 10,000 টাকা দিয়ে আমাদের ব্যবসাটা শুরু হয়। শুরু হওয়ার পর আমি সকালবেলা যখন ইউনিভার্সিটি ক্লাস না থাকে আমি সকালে একটু বসি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি? কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। আচ্ছা। কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও আপনার মাথার মধ্যে চাকরির চিন্তা আসে নাই? না, চাকরি আমি পরে করেছি, আমি বলছি স্যার চাকরি করেছি, আমি এখনও করছি স্যার আমি চাকরি। তা আমি ওই ভাইয়ের সাথে পরামর্শ করার পরে বা না করার পরে আমরা শুরু করার পরেই যেদিন প্রথম দোকান দিয়ে আমি বসেছি, কেমিক্যাল তো তখন খুব একটা ভালো আইটেম, যেরকম টেক্সটাইলও নাই তখন, এত চল্লাচল্লি যেত না। মহল্লার একটা লোক এসে বলে যে এই আপনারা দোকান দিচ্ছেন মহল্লায়, কী নেওয়া যায়, আপনাদের কী আছে? তো
আমি বললাম চাচা তেমন তো কিছু নাই, তো কাপড় কাচা সোডা আছে, তখন তো আমাদের দাদি নারীরা কাপড় সোডা দিয়ে কাপড় কাচতো আর কি। ওটা তাহলে দাও তো 2 কেজি সোডা দাও, আমি আমার বাসায় কাপড় কাচবো। তো 2 কেজি সোডা ছাড়া আমি ওই ভদ্রলোকের কাছে, লোকেরা এখনও চেহারা খেয়াল আছে, উনি একজন রেশন ডিলার ছিলেন ওই পুরান ঢাকা আরমানিটাতে। উনি 24 টাকা দিয়ে আমার প্রথম বিক্রি, 24 টাকা দিয়ে আমার বিজনেস শুরু, বিক্রি ওই দিনে আরও বিক্রি হয় নাই, আস্তে আস্তে 2400, 200, 2000 এরকম বিক্রি হয়েছে বলে। ইন্ডিপেন্ডেন্টে আমি লেখাপড়ার মাঝখানে আমি 1989 সালে আমি পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে চাকরিতে জয়েন করি। ওকে, তা আমি চাকরিতে জয়েন করি, আর এই চাকরির ক্ষেত্রেই দেখি আমার যে ভাই ইন্টারমিডিয়েট SSC পাস করতেছে, ও আসে এই ব্যবসার এই ক্লাসে ভর্তি, স্কুলে ভর্তি হতেছে, ব্যবসা কিছু দেখাশোনা করতেছে। আমার ভাইগুলো প্রত্যেকেই কর্মঠ। এই দেখা যায় 2-3 বছরের ভিতরে আমার 10,000, আমাদের 1 লাখ টাকা হয়ে গেল। এবং আমার ভাবি ছিল তখন, ভাবিকে দেশে থেকে আইনে আমরা একটা বাসা নিলাম, আসি এই পর্যন্তই আছে। আমাদের আব্বা তখনও যতদিন বেঁচে ছিলেন, 2001 সালে আমার আব্বা মারা যায়। ইন্ডিপেন্ডেন্টে আমাদের ভাইরা, আমি চাকরি করে যা বেতন রেশন পেতাম আমার ভাইদেরকে দিই, এখান থেকে আমার ভাইরা ব্যবসা করে, মানে ভাইদের গুণাগুণ বলে শেষ করা যায়, কারণ কোনো দিন রাত পরিশ্রম করেছে কীভাবে ব্যবসাটাকে রান করা যায়। এবং আমার বাবা ছিল যখন ব্যবসা করেছে, আমার বাবার একটা থিওরি ছিল যে ওজনে কোনো কম দিবে না, সততা এবং দাম 10 টাকা বলে আমার আমাদের কোয়ালিটি। এই ব্যবসা থাকাতে আমাদের একটা নাম, আমরা 7 ভাই, আমাদের দোকানটার নাম ছিল 7 স্টার কেমিক্যাল ওয়ার্কস। মোটামুটি বাংলাদেশের সব জায়গায় আমাদের আস্তে আস্তে নাম, ভালো মাল বিক্রি হিসেবে আমাদের নাম ছড়িয়ে পড়ে। এবং ব্যবসা অল্প দিনেই 2000 সাল পর্যন্তই আমাদের ব্যবসা অনেক বিস্তার লাভ করে। আমরা 7 ভাই, আমার আব্বা 2 বছর 2001 সালে মারা যায়, তারপরে আমরা 7 বছর জয়েন্ট ফ্যামিলি ছিলাম, এবং ব্যবসায় অনেক উন্নতি হয়েছে, যা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমাদেরকে আল্লাহ এত কিছু দিয়েছেন। ওই 10,000 টাকার 24 টাকায় শুরু করার পরও পরবর্তী আমি চাকরি করি। এই দোকান তো এখন ভাগ হবে, ভাই সবাই একটু সবার ছেলে মেয়ে স্কুলে পড়ে, ঢাকাতে বিভিন্ন জায়গায় বাসা নিয়ে থাকে, আলাদা আলাদা একটা পারিবারিক আবহাওয়া থেকে একটা কথাবার্তা এদিক সেদিক হয়। তার আমরা ভাই বাপ মারার পরে আমরা 2007 সালে আমরা ভাইরে বসে, ভাইদের সাথে এখন আমাদের খুব বন্ডিং ভালো। এখনও গতকালে স্যার আমার বাড়িতে আমার 7 ভাই এসেছিল, আমরা সবাই একসাথে, বাচ্চা টাচ্চা নাতি টাতি যারা আছে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। তা আমরা মনে করি যে ব্যবসাটা এক জায়গায় থাকলে এবং বাসা এক জায়গায় রাখলে পরবর্তীতে একটা গৃহবিবাদ হয়, যেরকম বাংলাদেশের পরিবারে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমরা ব্যবসাটাকে আলাদা করে নিলাম 2007 সালে। 2007 সালে যখন ব্যবসা, ওর ভাইরা তো রানিং ব্যবসায়ী, আমি তো রানিং ব্যবসায়ী না। প্রত্যেক হিসাবে যে 7টা দোকান ছিল, আমি একটা দোকান ভাগে পাই, বাবা থাকতে দোকান। ওই দোকান সবাই আমাকে বলে যে তুই কি চাকরি করস, তুই ব্যবসা করে কী করবি, তুই তোর দোকান ভাড়া দিয়ে দে, আর যে টাকা ভাগে ভাইদের সাথে পাইছে সেই টাকা ব্যাংকে রেখে দে। আমার একটা স্বপ্ন আছে যে আমি চাকরির পাশাপাশি একটা কিছু করবো আমি। তখনই আমি করি না, আমি এই দেবো না, আমার দোকান ভাড়া দেবো না, আমি কর্মচারী রেখে আমি আস্তে আস্তে ব্যবসাটা শুরু করি। আমি অনেক টাকা পেয়েছিলাম। শুরু করার পরে আমি কর্মচারীদের মনিটরিংয়ে রাখি, ধীরে সুস্থে আস্তে আস্তে আমি বাংলাদেশে কেমিক্যাল নেই, বাংলাদেশ কোম্পানি থেকে আমি কাজ করি। বাইরে থেকে আমি বেশি করি না, যে ইম্পোর্ট করলে আমার নিজস্ব লোক নাই, ছেলে এখনও নাই, ছেলে বড় হয় নাই, তখন স্কুলে লেখাপড়া করে। পরবর্তীতে আমি ওই কর্মচারীদের এখানে তখন সিসি ক্যামেরা আসলে, সিসি ক্যামেরাতে ওদেরকে মনিটরিং করি, হিসাব রাখি, প্রত্যেকদিন মোবাইলে হোয়াটসঅ্যাপে আমাদের হিসাব পাঠাই, এইভাবে ব্যবসা চলতেছিল। কিন্তু কর্মচারী দ্বারা আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, নিজে না থাকলে যেটা হয় না। তবু আমি অনেক পুলিশে চাকরি করি, তারপরে ওরা ভয় পায় না, ঠিক মতো ওরা অনেক কিছু এদিক সেদিক করেছে, জায়গা ওরাও এখন বড় ব্যবসায়ী, আমার কর্মচারীরাও। পরে আমি করার পরে ব্যবসাটা আমি যে এই 2018 সালে আমি আমার ছেলে অনার্স কমপ্লিট করার পরে, একটাই আমার ছেলে একটা মেয়ে, ছেলেকে আমি রাজি করে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়তে ট্রিপুলিতে করে অনার্স কমপ্লিট করার পরে ওর রেজাল্টও খুব ভালো ছিল, CGPA 3.99। তাকে আমি চাকরিতে দিইনি স্যার। ওই আপনার 20তম ব্যাচ থেকে আপনাকে ফলো করি এই ফাউন্ডেশনে, ফলো করে আমি লেখা আপনার এই সেশন ক্লাস এবং আপনার এই ইউটিউবে যে আপনি দেন, এটাতে আমার জীবনের সাথে অনেক মিলে যায়, অনেক মিলে যাচ্ছে। আমি দেখি আপনার ওই লিখিত এই সেশনের ভিতরে আমার গুণাবলী কিছু আছে, কিছু কম আছে, তো এটা আমি চর্চা করতে থাকি।
আমার ছেলেকে বলি যে বাবা এটা ব্যবসা করা লাগবে, চাকরি করে কিছু হবে না। আমি তো জীবনভর চাকরি করলেও স্যার বললেও অনেকে, তোমাকে স্যারও অনেকে বলবে, তুমি রাজি হও। ছেলে রাজি হয়ে যায়। আমার অন্যান্য ভাইয়ের ছেলেরাও করে, তো এই জন্য পরে ছেলেকে আমি ব্যবসায় দিয়ে আমি ব্যবসা করতে থাকি। আর আমি এই ফাউন্ডেশনে এসেছি 25তম ব্যাচ থেকে। আমি ফাউন্ডেশন থেকে আমার মার্কেটিং যে ফাউন্ডেশনের যে আমার ভাই ব্রাদার আছে, এখানে আমার এই পণ্য নিয়ে যারা আমি যেগুলো নিয়ে কাজ করি এটা একটু কমই হয়। কিন্তু ফাউন্ডেশনে আসার পর আমার একটা ফাউন্ডেশনের ভাই বোনদের সাথে আমার বিরাট একটা কমিউনিকেশন সৃষ্টি হয়, বিরাট নেটওয়ার্ক হয়, এবং আপনার সেলস বৃদ্ধির প্রক্রিয়াটা আমি অনুসরণ করি। রিপিট কাস্টমার, এটা আমার আপনার এটা পড়াতে আমি রিপিট কাস্টমার প্রচুর, আমার যা আছে কাস্টমার প্রত্যেকেই রিপিট কাস্টমার। হয়তো এক মাসে আমি প্রত্যেক দিন আমি 30টা বিল করি, 30 জনই আমার রিপিট কাস্টমার। হয়তো এক সপ্তাহ পরে, এক মাস পরে আর একজন নতুন কাস্টমার আসতেছে। রিপিট কাস্টমার আছে, আমার রেফারেন্স কাস্টমার আছে। স্যার আমি ব্যবসা করি মেঘনা গ্রুপের সাথে। মনে করেন মেঘনা গ্রুপ, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, মেঘনা গ্রুপ তো 10 টনের নিচে কোনো মাল দেন না। তারা খুচরা কোনো পার্টিকে 5 টন 2 টন দেয় না। অনেকেই সরাসরি মাল নেওয়ার জন্য অনেকে স্যার মেঘনা গ্রুপে যান, যে আমাকে 2 টন মাল দেন। ওরা কয় না, আমরা তো 2 টন মাল দিই নিয়ে, আমার সর্বনিম্ন 10 টন নেবে। ওরা 10 টন নেওয়ার সামর্থ্য নাই। মেঘনা গ্রুপের বড় বড় যারা আছেন, যারা আমার এই সেক্টরে কাজ করেন, ওনারা আমাকে রেফারেন্স করেন যে আপনি হিমেল কেমিক্যালে যান, হিমেল কেমিক্যালে মালের প্রোডাক্টটা 1 নম্বর পাবেন। মার্কেটে স্যার আমার যে আর্মেন্টাতে ব্যবসা, কোনো কাস্টমার যদি যা খোঁজে, কোনো টেক্সটাইলের ম্যানেজাররা যা খোঁজে যে আমাদের মালটা ভালো, গুণগত ভালো, এক দোকানদারের প্রশ্ন কমে যেতে, ভাই আপনি ভালো মান চান, তার আপনি হিমেল কেমিক্যালে যান। তার মানে এখন কি আপনি এবং আপনার ছেলে দুজনেই ফুল টাইম দিচ্ছেন এখানে? না, আমি তো স্যার এখনো সার্ভিসে আছি। এখনো সার্ভিস আছে? আমার সার্ভিস আছে 1 বছর 3 মাস। আমি এই থিওরিগুলো আমি আমার সুযোগ যখন হয় আমি আমার ছেলেকে প্রয়োগ করি। ছেলে এখন এই থিওরিতে ছেলে ভালো অবস্থানে আছে আল্লাহ দিলে। এখন আমার মাসিক সেল হয় 2 কোটি টাকা, প্রায় ডেইলি 7-8 লাখ টাকা সেল হয়। অসাধারণ। এবং আমি চাচ্ছি যে আপনার এই শিক্ষা নিয়ে, আপনার এই রিপিট কাস্টমার, আপনার সেলস প্রক্রিয়া, আপনার এই নেটওয়ার্কিং এর মাধ্যমে, এবং স্যার আমি একটা জিনিস পেয়েছি তো স্যার, আমাদের এই ফাউন্ডেশনে যারা এই ভাই বোন আছেন, তারা অনেকে বিভিন্ন টেক্সটাইলে চাকরি করেন স্যার, বিভিন্ন পদে চাকরি করে, কেউ ছোটো পদে, কেউ বড় পদে চাকরি করে। এরা স্যার আমাকে, আমি যখন টেক্সটাইলে আপনি আপনার এই ফাউন্ডেশন আসার পর আমি পরিচিতি পোস্ট দিই কেমিক্যাল, এরা সবাই আমার সাথে যোগাযোগ করে যারা এই সেক্টরে আছে, এবং তারা আমাকে হেল্প করার জন্য স্যার তার জিএম, তার মার্কেটিং ম্যানেজারের সাথে আমার পরিচয় দেয়, এবং আমাকে কথা বলা দিয়েছে অনেকে স্যার। হয়তো আমি ফাউন্ডেশন থেকে ওই রকম কিছু পাইনি এখন, কিন্তু এই যে পেয়েছি যে আমি অনেকের যোগাযোগ হচ্ছে, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে পাবো বলে আমি আশা করি। অবশ্যই পাবো বলে আশা করি। আপনার স্বপ্নের কথা শুনবো পরবর্তীতে। আপু, আপনি যদি বলেন, পারবেন আপু, যে আপনার কি স্বপ্ন? অনেক দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা, লাঞ্ছনা গেছে, বাট একটা জায়গায় এসে আপনি এখন দাঁড়িয়েছেন, মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা সেল করেন আপনি এখন। আপনার বাচ্চারা ভালো জায়গায় লেখাপড়া করে, মাশাআল্লাহ বড় হয়েছে। আপনার আগামী 5 বছর 10 বছর পরে স্বপ্ন কি? স্যার এই স্বপ্নটা আমি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে দিতে চাই। আর স্যার আপনার এখান থেকে শিক্ষা নিয়ে আমি কিন্তু আরেকটা কাজ শুরু করছি, এটা কিন্তু বলা হয়নি। স্যার আমার হাজব্যান্ড টিচারে আসছে 2022-এর লাস্টে, পরে সে বসে থাকবে বাসায়, কি করবে? সর্বক্ষণের তো কোনো কাজ নাই। আমরা শহরে থাকি, মনে করেন যে বাচ্চা লেখাপড়া করে শহরেই থাকি, টাঙ্গাইল সদরেই থাকি। পরে আমার হাজব্যান্ডে আমার টাকার থেকে, আমি যে বিজনেস করি ওই টাকার থেকে 8 লাখ টাকা খরচ করে একটা হোটেল দিয়ে দিচ্ছি। মানে চাকরি করবো না, চাকরি চুরুগালরা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। আমার মেয়ে গো বলি, আমার মেয়ে হয়তো চাকরি কিছুদিন করবে, কিন্তু চাকরি করবে না, ও মনে করেন যে ও বিজনেস করবে। আর আমার ছোটো মেয়ে বলতেছে যে আমি চাকরি করব না, আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করে আমি কাপড় চোপড়ের নতুন নতুন ডিজাইনেরই করব। আর আমার ভবিষ্যৎ কল্পনা হয়েছে স্যার আমার একটা শোরুম থাকবে, ওই শোরুমের পাশাপাশি আমার খাবারের প্রোডাক্ট, মানে হাতের জিনিস সব কিছু পাবে, মানে আমার হাতের প্রোডাক্ট, আমার হাতের খাবারের জিনিস সব আমার এলো মনে করেন যে একদম ন্যাচারাল যেটা, ওই জিনিসটা পাবে, এটাই আমার আশা। থ্যাংক ইউ সো মাচ। আপনার আশা পূরণ হোক, আমরা এই দোয়া করি। হেলাল ভাই, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন,
পরবর্তীতে পুলিশে চাকরি করছেন দীর্ঘদিন ধরে। আপনার কি মনে হয়, এবং আপনার অনেক অভিজ্ঞতা, বয়স সব কিছু মিলে আমরা যে ফাউন্ডেশনটার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করছি তরুণদের মধ্যে, যেটা আপনাকেও আকৃষ্ট করেছে, আপনি এই বয়সে এসে বলছেন যে এখানে লেখাপড়া শিখছেন, কেমন কি মনে হয় যে এটা আসলে আপনার দেখা কি বলে যে কতটা আপনি উদ্বুদ্ধ যে এটা মানুষের উপকারে লাগছে? ফাউন্ডেশনে যারা আছেন তারা সবাই আমরা অনেক আশাবাদী। যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, ভাই বোন আছে, ছোটো চাকরি করেন, যে আপনার একটা স্লোগান আছে, এক চাকরি করব, একটা জিনিসের জন্য আমার জন্ম হয়নি, আমার আর একটা জিনিস করতে পারি, যেটা আমি যেরকম করি, আমি চাকরি করি এবং ব্যবসা করি। অনেকেও ছোটো ছোটো চাকরি করে। আমার সাথেই একজন এসেছেন পাবনা থেকে, এক ভাই পাশের রুমে আছেন, উনি কলেজে স্কুলে শিক্ষকতা করেন, পাশাপাশি ওনার একটা জুতার দোকান আছে। তা আমরা এই যে সারা বাংলাদেশে অনলাইনে যে আমাদের সেশন চর্চা ক্লাসটা হয়, এই ক্লাসটা শিক্ষায় সারা বাংলাদেশে অনেকে আমাদের ভালো উদ্যোক্তার পজিশনে এখন গিয়েছে। আমি আশা, এবং দেশে নাই, আমাদের কিছু ভাই বোন আছে দেশে নাই, তারা বিদেশে অবস্থান করতেছে, ওখানে ব্যবসা করতেছে, বাংলাদেশের মাল সেল হইতেছে, তার টাকা তার দেখতেছে না, তার মাল দেখতেছে না, তার কর্মচারীকে দেখতেছে না, কাউকে সে দেখতেছে না, কিন্তু তার সেল হচ্ছে বাংলাদেশে। এটা তো স্যার বাংলাদেশে আর কোনো ফাউন্ডেশনে কোনো সংস্থায় আছে আমার জানা নাই। আমার অভিজ্ঞতা আরকে বলা, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে এবং আপনি চালিয়ে যাবেন। আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার সুস্থতা কামনা করি। এবং এই ফাউন্ডেশনটাকে আরও কীভাবে আরও ব্যবসা বান্ধব করা যায়, কীভাবে আমরা আরও আমাদের আইটি দিক দিয়ে কীভাবে আমরা কিছু করতে পারি, এগুলো আপনি আরও নতুন নতুন ধারণা নিয়ে আসবেন আমাদের জন্য। আমরা ইনশাল্লাহ যারা আমরা আসি, আমরা লেগে আসি, স্বপ্ন দেখতেছি, সাহস করছি, লেগে আসি, ইনশাল্লাহ সফলতা পাবো। আমি যাই পেয়েছি, অন্যান্য ভাই বোন যারা ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তারা অনেকেই ভালো অবস্থানে আছে এবং তাদের ভালো লেখাপড়া করতেছেন, তাদের ছেলে মেয়েদের জন্য অনেক তাদের স্বামীকে হেল্প করতেছেন, বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ করতে পারছেন। এই জন্য এই আপু যেরকম আছেন, অনেকেই আছেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার বয়স কত? আমার বয়স 58। মাশাআল্লাহ। তো আগামী 10 বছর পর বা 5 বছর পর আপনার স্বপ্ন কি আপনার এই বর্তমান ব্যবসা নিয়ে? আমার স্যার স্বপ্ন বর্তমান ব্যবসাতে তো আছে। আমি স্যার আগামী বছর 26 সালের মে মাসে স্যার আমি রিটায়ার করবো স্যার, চাকরি থেকে আমার সমাপ্ত হবে স্যার, আল্লাহ যদি সুস্থ রাখে স্যার। আমি তো আপনার স্বপ্ন দেখি, একটা কাজের জন্য আমার জন্ম হয় নাই, আমি দুটো কাজ করি, আমি তৃতীয়টা কাজ আর একটা করার আশা রাখি স্যার। আমি হয়তো আল্লাহ দিলে সরকারি চাকরি করি, একটু পয়সা পাতি কিছু আমি সরকার থেকে আমি টাকা পয়সা কিছু পাবো। আমার একটা আপনাকে বলেছিলাম স্যার, আপনাকে একদিন আমার একটা বেদনা আছে। আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সোয়েটার ফ্যাক্টরি করেছিলাম স্যার একসময়, একজনের পার্টনার সাথে, আমার এক আত্মীয়র সাথে। আমি নাম বলবো না, আমার আত্মীয় হয়। আমাকে ওইটা ওর সে একটু চালাকির কারণে আমার ওই ব্যবসাটা নাই, ঠকিয়েছে, মানে আমার ব্যবসাটাই নষ্ট করে দিয়েছে। আমার স্বপ্ন আছে যে আমি আল্লাহ যেহেতু আমার সামর্থ্য কিছুটা দিয়েছে এবং এই ব্যবসা সংস্থায় লেগে আছি। অনেকে এই ফাউন্ডেশনের যারা এই সংশ্লিষ্ট স্টাফরা আছেন, তাদের সাথে আমার কথা হয়। আমি একটা ভবিষ্যতে একটা কারখানা দিয়ে আমি 200 লোকের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আমার এটা খুব আশা যে আমি দেখবো আমার ফ্যাক্টরিতে লোকজন কাজ করতেছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার চেষ্টা থাকবে স্যার। অসাধারণ, আপনার স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি। পারভিন আপা এবং আমাদের আপনার সন্তান এবং যিনি মানে সত্যিকার অর্থে আমাদের হেলাল ভাই, যিনি সত্যিকার অর্থে আমাদের যে বলছিলেন যে 2 কোটি টাকা মাসে সেল করেন, আমরা চাই এটা একদিন 20 কোটি টাকা হবে, আরও বেশি হবে। সে দোয়া থাকলো, আপনার জন্য অনেক দোয়া থাকলো। আজকের পরে কিন্তু সেল অনেক বেড়ে যাবে, তাই না? আজকে তো অনেক মানুষ চিনলো, জানলো। নেট দেখি আমি যে কাজগুলো করি ওই কাজগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যান্ড পেইন্ট, সুতার কাজ, বাহ খুবই সুন্দর। স্যার এটা হচ্ছে ভাই বোনের কম্বো, হ্যান্ড পেইন্টে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কম্বো করি, খুবই ভালো খুবই ভালো, আর ওইটা অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটা শাড়ি দেখাবো, এটা মানে ঈদের জন্য আমি নতুন একটা কাজ শুরু করেছি এবারে ঈদে। হ্যাঁ, মানে এটা অলরেডি আমার সেল হয়ে গেছে। বাহ, এটা মনে করেন আমি এখন কর্মী, মনে করেন আমার 20 জন কর্মী কাজ করতেছে, আমি এগুলো আঁকে দিই, ডিজাইন কেমন দাম এগুলো?
স্যার আমি পাইকারি সেল করি আপনি 2700 3000 এরকম। সস্তা। আর এই আমি সেল করি একতলার, মানে আমার কাছ থেকে নিয়ে অন্য অন্য উদ্যোক্তারা হ্যান্ড প্রিন্ট করে তার কাজ করে। অসাধারণ আপনার কাজ, খুব ভালো লাগলো দেখে। থ্যাংক ইউ পারভিন আপা। ধন্যবাদ। দর্শক শুনলেন আমাদের দুইজন উদ্যোক্তার গল্প, পারভিন আপা এবং হেলাল ভাই। তারা অত্যন্ত ভালো কাজ করছেন এবং তাদের কাজ আমরা দেখলাম, গল্প শুনলাম, এবং আমি নিশ্চয়ই মনে করি তাদের এই গল্প আপনাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে এবং এই প্রশ্নটা আপনাদের মনে তৈরি করবে যে পারভিন আপা এবং হেলাল ভাই যদি পারে আপনারা কেন পারবেন না। এবং হেলাল ভাইয়ের যে বিষয়টা আমাকে খুবই ভালো লেগেছে, এই বয়সে এসেও উনি এখনও নতুন করে স্বপ্ন দেখছেন, নতুন আরও বড় হওয়ার, আরও বড় করার, কর্মসংস্থান করার, ফ্যাক্টরি করার স্বপ্ন দেখছেন। এবং পারভিন আপা আজকে প্রায় 70% সেল শুধু এই গ্রুপ থেকেই ওনার হয়। তারপরে আমি মনে করি যে ওনার প্রোডাক্ট যে কোয়ালিটি, আজকের পরে ওনার সেল আরও অনেক বেশি বেড়ে যাবে এবং সেই দোয়াই করি। ভালো থাকবেন। আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার গল্প হবে। আসসালামু আলাইকুম।